আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলোতে এই ষষ্ঠ অধ্যায় পুরোটাই আলোচনা করেছিলাম বা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথমে আলোচনা করেছিলাম মূলধন ব্যয় কি, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য এবং কোন কোন উৎস থেকে আমরা মূলধন সংগ্রহ করতে পারি আর সেই উৎসগুলোর খরচ কিভাবে নির্ণয় করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করব, আমরা ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করব, আমরা অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করব, আমরা সংরক্ষিত আয়ের ব্যয় কিভাবে নির্ণয় করব। এছাড়াও ছিল আমরা একটি প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাসে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের যে অনুশীলনীটা আছে, এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নটি দেওয়া আছে একটি সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন আলোচনা করব। এবার যদি আমরা এই অধ্যায়ের যে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে অনুশীলনীতে, সৃজনশীল প্রশ্নটা যদি আলোচনা করি তাহলে দেখব যে সৃজনশীল প্রশ্নের শুরুতেই দেওয়া আছে উদ্দীপক। উদ্দীপকটি যদি আমরা পড়ি দেখব বলা আছে প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেড এর পরিশোধিত মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে প্রতিটি 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন 5 কোটি টাকা, 6% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 কোটি টাকা এবং অবশিষ্ট যেই 2 কোটি টাকা আছে এটি হলো 8% ঋণ মূলধন। 2012 সালে কোম্পানির শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর 10% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মুনাফার একটি বৃহৎ অংশ দ্বারা তারা ঋণ পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। তো এই ছিল আমার জন্য প্রশ্নের উদ্দীপক। এবার যদি আমরা সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন যদি আমরা দেখি, জ্ঞানমূলক প্রশ্নে বলা আছে ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায় কি বলা হয়। যেহেতু আমরা জানি একটি কোম্পানি যখন ঋণের মূলধন উৎস থেকে মূলধন সংগ্রহ করে এবং ওই মূলধন থেকে মূলধন বা ওই উৎসের যে ব্যয়টা, সে ব্যয়টা হলো কোম্পানির জন্য কর সমন্বয়কৃত খরচ, অর্থাৎ কর বাদ দেওয়ার পর সেটার খরচটা নির্ণয় করা হয়। তাহলে এই কোম্পানির ক্ষেত্রে ব্যবসায়ে ঋণ মূলধনের ক্ষেত্রে বা ঋণ মূলধন থেকে সুদের হারকে ব্যবসায় বলা হবে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। এবার যদি আমি খ নং প্রশ্ন বা অনুধাবনমূলক যে প্রশ্নটি আছে সেটা যদি আমরা দেখি, সেখানে বলা আছে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি, এটা ব্যাখ্যা করো। তো আমরা যারা ফিন্যান্স পড়ি বা ফিন্যান্স বিষয়ে আমরা যারা পড়াশোনা করছি এরা আমরা জানি যে একটি প্রকল্পে যত বেশি ঝুঁকি হবে সেই প্রকল্প থেকে অবশ্যই রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয় আমরা যেটা বলে থাকি, প্রত্যাশিত আয়টাও বেশি হবে। অর্থাৎ যে প্রকল্পের ঝুঁকি বেশি সেই প্রকল্পের প্রত্যাশিত আয়ও বেশি হবে। এটা যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি, উদাহরণটা হতে পারে এরকম যে ধরো তুমি এখন বর্তমানে কোনো একটি চাকরি করছো এবং এই চাকরি থেকে যেই বেতন পাচ্ছ, মাস শেষে যে বেতন পাচ্ছ, এই বেতন থেকে তুমি চাচ্ছ যে আর একটু বেশি ইনকাম করার জন্য বা একটু বেশি উপার্জন করার জন্য। তাই তুমি কি করলে যে একটি চাকরি ছেড়ে দিয়ে একটি ব্যবসা গ্রহণ করলে এবং ব্যবসা থেকে উপার্জন করা শুরু করলে, অবশ্যই সেটা তোমার মাসিক বেতন থেকে বেশি। তাহলে এই যে তুমি একটি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলে, চাকরির ক্ষেত্রে আয়টা ছিল তোমার নির্দিষ্ট, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তোমার যে আয়টা হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট না, এখানে একটি অনিশ্চিত আয় এবং এই ক্ষেত্রে তোমার ঝুঁকিটাও বেশি। যেহেতু তুমি ঝুঁকিটাও বেশি নিচ্ছ তাই তোমার আয়ের পরিমাণটাও বেশি হবে। তাহলে বিনিয়োগে ঝুঁকি যত বেশি হবে আয়ও তত বেশি হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এটা বিপরীত পৃষ্ঠাও দেখা যেতে পারে, অর্থাৎ তুমি যত বেশি ঝুঁকি নিবে আয়ের পরিমাণ তত নাও হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ক্ষতির সম্মুখীনও হতে পারো। এখন দেখা যেতে পারে যে একটি কোম্পানি বা একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি সে বেশি ঝুঁকি নিয়ে আয়ের পরিমাণটা কিভাবে সে ধরে রাখতে পারে। এই ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে বা ফিন্যান্সের ভাষায় পোর্টফোলিও বা পত্রকোষ বিনিয়োগ নামে একটি ধারণা আছে, যার মাধ্যমে কোম্পানি বা ব্যক্তি চাইলে তার বিনিয়োগের অর্থটা, তার বিনিয়োগের মোট অর্থটাকে কোনো একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ না করে যখন অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করবে, এটাকে আমরা বলতে পারি পোর্টফোলিও বিনিয়োগ।
এই ক্ষেত্রে যদি কোনো প্রকল্প থেকে মুনাফা নাও আসে, অন্য প্রকল্প থেকে সেটা কাভার আপ করা যাবে, অর্থাৎ অন্য প্রকল্পের মুনাফা দিয়ে সেটার ভর্তুকি দেয়া যাবে। অর্থাৎ বিনিয়োগ যত বেশি হয় আয়ের পরিমাণটা তত বেশি হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে পোর্টফোলিও বা পত্রকোষ বিনিয়োগ প্রয়োগ করে চাইলে তারা আয়ের পরিমাণটা বৃদ্ধি করতে পারে। এবার যদি প্রয়োগমূলক যে প্রশ্নটি দেওয়া আছে বা গণং প্রশ্ন যেটা বলা আছে যে প্রিয়ন্তী টেক্সটাইলের গড় মূলধন ব্যয় নির্ণয় করো, তো উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে যদি আমরা প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে চাই, উদ্দীপকে প্রথমেই বলা আছে যে পরিশোধিত মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে প্রতিটি 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন 5 কোটি টাকা, 6% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 কোটি টাকা এবং অবশিষ্ট 8% ঋণ মূলধন। তো এই উদ্দীপকের তথ্যগুলোতে যেহেতু আমার অগ্রাধিকার শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্য কত তা দেয়া নাই, তাই আমি ধরে নিচ্ছি যে এই 6% অগ্রাধিকার শেয়ার মূলধন যেটা বলা আছে 6%ই হলো অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। এবং ঋণ মূলধনের ক্ষেত্রে যেহেতু আমার করের হারটা এখানে উল্লেখ করা নাই, তাই ধরে নিচ্ছি যে 8% যেটা বলা আছে ঋণ মূলধন, এই 8% হলো প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের জন্য কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। তাহলে আমরা পাচ্ছি যে প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের ঋণের মূলধন ব্যয় 8%, যেটাকে আমরা কর সমন্বয়কৃত ঋণের মূলধন ব্যয় বলছি। এরপর আমরা পাচ্ছি অগ্রাধিকার শেয়ারের ব্যয় 6%, যেহেতু আমার অগ্রাধিকার শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্য দেওয়া ছিল না, তাই এটাকে আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় ধরে নিচ্ছি 6%। এবার যদি আমরা আরেকটা যেটা উৎস দেওয়া আছে আমার জন্য সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে চাই এই তথ্য থেকে বা উদ্দীপকে নির্ণীত তথ্য থেকে, তাহলে আমরা দেখব যে সাধারণ শেয়ারের ক্ষেত্রে বা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমার যা প্রয়োজন তা হলো লভ্যাংশ ইন্টু প্রতি বছর কি পরিমাণে লভ্যাংশটা বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণটা। তাহলে লভ্যাংশ থাকছে প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের জন্য সাধারণ শেয়ারের প্রতিটি শেয়ারের লভ্যাংশ থাকছে 1 টাকা এবং প্রতি বছর সেটা 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাই ভগ্নাংশের উপর অংশে থাকছে 1 গুণন 1 যোগ 0.10। এই 0.10টা হলো প্রতি বছর তাদের লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ, এবং এটাকে ভাগ দিচ্ছি আমরা কি দিয়ে? সাধারণ শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে। প্রতিটি শেয়ারের মূল্য দেওয়া আছে এখানে 10 টাকা, তাই 10 টাকা দিয়ে ভাগ দিচ্ছি এবং এর সাথে আবার যোগ করছি প্রতি বছর লভ্যাংশের বৃদ্ধির পরিমাণটা, যেটা আমার জন্য দেওয়া ছিল 10%, তাই আমি এখানে লিখছি 0.10। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের সাধারণ শেয়ারের ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 21%। তো গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমার যে যে বিষয়গুলো প্রয়োজন, প্রত্যেকটি উৎসের আলাদা আলাদা মূলধন ব্যয়, এটা আমরা পেয়ে গেলাম যে ঋণের মূলধন ব্যয় কত, আমার সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কত, এই তিনটি বিষয় আমি পেয়ে গেলাম। এবার গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য যে বিষয়, যে প্রতিটি উৎসের ভর কতটুকু বা ভার কতটুকু, অর্থাৎ প্রতিটি উৎস থেকে কত অংশ মূলধন সংগ্রহ করা হয়েছে সেই অংশটুকু আমার প্রয়োজন। তাহলে উদ্দীপক বর্ণিত তথ্য থেকে যদি আমরা দেখি যে সাধারণ শেয়ারের অংশ যদি আমরা নির্ণয় করি, মোট মূলধন ছিল 10 কোটি টাকা, সাধারণ শেয়ার থেকে সংগ্রহ করা হয়েছে 5 কোটি টাকা, অর্থাৎ সাধারণ শেয়ারের অংশটা হলো 50% বা 50%। এবার যদি আমরা অগ্রাধিকার শেয়ারের অংশটা বের করি, তাহলে দেখব মোট মূলধন 10 কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার থেকে সংগ্রহ করা হয়েছে 3 কোটি টাকা। তাহলে আমার অগ্রাধিকার শেয়ারের অংশটা দাঁড়াচ্ছে 30%, এবং সব শেষে ঋণ মূলধন ব্যয় থেকে বা ঋণ মূলধন থেকে সংগ্রহ করা হয়েছিল 2 কোটি টাকা এবং সর্বমোট মূলধন ছিল আমার জন্য 10 কোটি টাকা। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি যে ঋণ মূলধনের অংশটা হলো আমার জন্য 20%। তাহলে গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমার উল্লেখযোগ্য যে দুইটি বিষয় প্রয়োজন, প্রথমটা হলো প্রতিটি উৎসের আলাদা আলাদাভাবে আমার মূলধন ব্যয় নির্ণয়, এবং আরেকটি যে বিষয় আমার প্রত্যেকটা উৎসের ভার বা আমার প্রতিটি উৎস থেকে কত অংশ সংগ্রহ করেছি সেই পরিমাণটা। এই দুটি উৎস বা এই দুটি বিষয় যখন আমি পেয়ে গেলাম, এখন আমার গড় মূলধন ব্যয়টা নির্ণয় করাটা খুবই সোজা হয়ে যাবে। তাহলে আমরা দেখছি গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথম অংশটাই থাকছে আমার জন্য সাধারণ শেয়ারের ব্যয় গুণন সাধারণ শেয়ারের ভর, যেটা আমরা দেখছি 21 গুণন 0.50। এটার সাথে যোগ করছি আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয়, যেটা ছিল আমার জন্য 6%, এবং গুণ করছি আমরা
অগ্রাধিকার শেয়ারের ভর দিয়ে, যেটা আমার জন্য দেওয়া ছিল 30% বা যেটাকে আমরা লিখছি 0.30 দিয়ে, এবং সবশেষে আমার জন্য ছিল ঋণ মূলধনের ব্যয়, যেটা দেওয়া ছিল আমার জন্য 8%, এবং এটাকে আমরা গুণ করছি সেই ঋণ মূলধনের অংশ বা ভার দ্বারা, সেটা আমার জন্য দেওয়া ছিল 0.20%। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি যে প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের তাদের গড় মূলধন ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 13.9%। তাহলে খুব সহজে আমরা প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারলাম যে দুটি বিষয়ের মাধ্যমে। সেগুলো হলো, প্রথম অংশটা থাকছে আমার জন্য প্রতিটি উৎসের আলাদা আলাদা করে মূলধন ব্যয় নির্ণয়, এবং আরেকটি যে মেন ধাপ আমার জন্য যেটা থাকছে সেটা আমার জন্য হলো যে প্রতিটি উৎসের আলাদা আলাদা হবে অংশ পরিমাণ, মানে কত অংশ তারা কোন উৎস থেকে সংগ্রহ করেছে সেই অংশটা। এই দুটি বিষয় যখন আমার হাতে থাকবে তখন খুব সহজেই চাইলে আমরা যে কোনো কোম্পানির গড় মূলধন ব্যয়টা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই প্রশ্নের ঘ নম্বর প্রশ্ন যেটা বলা আছে, প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেড তাদের প্রতি বছর যে মুনাফা হচ্ছে, মুনাফা থেকে একটি অংশ নিয়ে তারা ঋণ মূলধন পরিশোধ করার সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা কি তাদের যুক্তিযুক্ত কিনা বা এই সিদ্ধান্তটি তাদের যুক্তিযুক্ত কিনা সেটা পর্যালোচনা করো। তাহলে এই প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আমার দুটি বিষয় অবশ্যই দরকার, কারণ একটি কোম্পানি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই তাদের কিছু তথ্যপত্র বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখন এই প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের ক্ষেত্রে তারা ঋণ মূলধনের ব্যয় পরিশোধ করছে 8%, এবং তাদের প্রতি বছর যে লভ্যাংশটা হচ্ছে বা প্রতি বছর যে মুনাফাটা হচ্ছে, এই মুনাফার থেকে একটা অংশ যদি ঋণ মূলধনের পরিশোধ করে দেয়, তাহলে কিন্তু তারা এই অংশটা অন্য কোনো ক্ষেত্রে বা এই মুনাফার এই অংশটা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে পারছে না। ঋণ মূলধন পরিশোধের ক্ষেত্রে পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। এখন যদি কোম্পানি পর্যালোচনা করে দেখে যে তাদের এই মুনাফার যে অংশটা দিয়ে তারা ঋণ মূলধন পরিশোধ করছে, ওই অংশটা যদি ঋণ মূলধন পরিশোধ না করে অন্য কোনো উৎসে বিনিয়োগ করলে এই 8% থেকে বেশি মুনাফা অর্জন করতে পারে, অর্থাৎ ঋণ মূলধন ব্যয় যেটা দেওয়া আছে আমার জন্য 8%, কোম্পানি যদি তাদের মুনাফার ওই পরিমাণটা কোনো প্রকল্পে বিনিয়োগ করে এই 8% থেকে বেশি উপার্জন করতে পারে, অর্থাৎ ধরলাম আমরা 9% বা 10% যদি উপার্জন করতে পারে, তাহলে কিন্তু তাদের যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে এটা কিন্তু ফলপ্রসূ হবে না। কারণ কি? কারণ তারা এইখানে একটি আয় থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তারা চাইলেই কিন্তু ওই মুনাফার অংশটা দ্বারা ঋণ মূলধন পরিশোধ না করে ওই অংশটা ওই প্রকল্পে বিনিয়োগ করে বা কোনো একটা এক্স প্রকল্পে বিনিয়োগ করে 10% লাভ করতে পারতো, এবং ওই 10% লাভ থেকে চাইলেই তারা 8% সুদ কিন্তু পরিশোধ করতে পারতো। যেহেতু তারা এখানে ঋণ মূলধন পরিশোধ করার ক্ষেত্রে তাদের মুনাফাটা ব্যবহার করছে, দ্যাট মিনস হলো যে এই কোম্পানির ক্ষেত্রে বা প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের ক্ষেত্রে সিদ্ধান্তটি ফলপ্রসূ নয়, বা সিদ্ধান্তটি ফলপ্রসূ হবে কি হবে না সেইটা নির্ভর করবে তাদের ওই মুনাফার পরিমাণটা কোনো প্রকল্পে বিনিয়োগ করে ঋণ মূলধন ব্যয় যেটা দেওয়া আছে 8%, এই 8% থেকে উপরে তারা উপার্জন করতে পারছে কি না। যদি তারা 8% থেকে বেশি উপার্জন করতে পারে ওই মুনাফা থেকে বিনিয়োগ করে, তাহলে অবশ্যই তাদের সিদ্ধান্তটা ফলপ্রসূ হচ্ছে না। কিন্তু যদি তারা দেখে যে এই মুনাফার অংশটা কোনো প্রকল্পে বিনিয়োগ করে তাদের বিনিয়োগের পরিমাণ বা বিনিয়োগ থেকে প্রাপ্তির পরিমাণটা 8% থেকে কম, অর্থাৎ 7% বা 6%, তাহলে কিন্তু কোম্পানির এই সিদ্ধান্তটি অবশ্যই ফলপ্রসূ হবে, কারণ তারা ওই মুনাফার অংশটা দ্বারা যে ঋণ মূলধনটা পরিশোধ করছে এইটা তাদের জন্য বেস্ট অপশন হবে। কারণ তাদের অন্য অপশনগুলো যেগুলো আছে যে বিনিয়োগ ওই মুনাফার পরিমাণটা বা ওই মুনাফার অংশটা কোনো প্রকল্পে বিনিয়োগ করলে কিন্তু তারা 8% তুলে আনতে পারছে না। অর্থাৎ এভাবে পর্যালোচনা করে আমরা দেখতে পারি যে কোনো একটি কোম্পানির কোনো সিদ্ধান্ত যুক্তিযুক্ত কিনা এটা যাচাই করার জন্য অবশ্যই আমার কিছু তথ্য উপাত্তের প্রয়োজন। যেহেতু কোম্পানির এখানে তথ্যটা দেয়া নেই, তাই সঠিকভাবে বলা যাচ্ছে না যে এটা যুক্তিযুক্ত হবে কি না। কিন্তু যদি বলা থাকতো তাদের মুনাফার এই অংশটা কোনো প্রকল্পে বিনিয়োগ করে কত শতাংশ তারা আয় করতে পারবে, তখন সিদ্ধান্তটা খুব সহজেই নেওয়া যেত যে তারা এই প্রকল্পে বা এই যে তারা মুনাফার অংশ থেকে তারা ঋণ মূলধন পরিশোধ করছে এইটা তাদের যুক্তিযুক্ত কিনা। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম,
তা হলো একটি যে সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল, সৃজনশীল প্রশ্নটি আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই সৃজনশীল প্রশ্নটি। আরিফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিশোধিত মূলধন 50 কোটি টাকা, যার মধ্যে 100 টাকা মূল্যের সাধারণ শেয়ার 25 কোটি টাকা, 8% অগ্রাধিকার শেয়ার মূলধন 15 কোটি টাকা এবং অবশিষ্ট 12% ঋণ মূলধন। 2019 সালে কোম্পানি শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর 15% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং কোম্পানি তার মুনাফার 70% সংরক্ষিত আয়ে জমা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। এটা ছিল উদ্দীপক। এবার প্রশ্নগুলো থাকবে। ক নং প্রশ্ন, মূলধন ব্যয় কি? খ নং প্রশ্ন থাকবে, সংরক্ষিত আয়ের ধারণা ব্যাখ্যা করো। গ নং প্রশ্নে থাকবে, আরিফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গড় মূলধন ব্যয় কত নির্ণয় করো। এবং ঘ নং প্রশ্ন বা উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা, সেটাতে থাকছে যে আরিফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে 70% মুনাফা সংরক্ষিত আয়ে জমা রাখবে বা জমা রাখার যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে, এটি যুক্তিযুক্ত কিনা তা মূল্যায়ন করো। আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। স্কুল খুললে তোমরা বাড়ির কাজটি শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।